যতদিন তোমাদের হাতে দেশ, ধ্বংস বাংলাদেশ। যেদিন ঈশার হাতে দেশ, পথ হারানো বাংলাদেশ। পতাকা পেয়েছি ভাষা, পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড। স্বাধীনতার 50 বছর আগামী 1 বছর পরে উদযাপিত হবে। এদেশের মানুষ অনেক জাঁকজমকপূর্ণ স্বাধীনতা 50 বছর উদযাপন করবে। কেউ কেউ লাল গাছের সংবর্ধনা পাবে। অনেক মানুষ 50 বছরকে বরণ করে নিতে অনেক অনুষ্ঠান, আচার, বক্তব্য প্রদান। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, স্বাধীনতার 50 বছর আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, দেশের মানুষ যে জন্য দেশটা স্বাধীন করেছে, দেশের মানুষ দেশ স্বাধীন করেছে সাম্যের জন্য, সমতার জন্য, সামাজিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার, মানুষকে জুলুমের হাত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য। না, আমরা দেখছি স্বাধীনতার 50 বছরেও আমরা সেই স্বাধীনতার স্বপ্ন সাধ পূরণ করতে পারিনি। আমরা আজকে এখন দেখছি স্বাধীনতার 50 বছরেও বাংলাদেশ এদেশ উন্নয়ন করার জন্য বহির্বিশ্বে আমাদেরকে এখনো হাত পেতে টেকা আনতে হয়। আমরা পত্রিকার পাতায় দেখেছিলাম পদ্মা সেতু যখন প্রায় নির্মিত হওয়ার খুব কাছাকাছি, তখন অনেক সাংবাদিক বন্ধু খুব সুন্দর করে নিউজ করেছেন স্বপ্নের পদ্মা সেতু আজকে সামনে দৃশ্য। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, 50 বছরে এসে কেন পদ্মা সেতু করতে হবে? তাহলে 50 বছর আপনারা কি করেছেন? এতদিন কেন পদ্মা সেতু করতে পারি না? এই প্রশ্ন আমাদের করা উচিত। প্রিয় ভাইরা আমার, এই 50 বছরেও বাংলাদেশ এখনো দেশের উন্নয়নের জন্য, অবকাঠামোর উন্নয়নের জন্য আমাদেরকে বহির্বিশ্ব থেকে এখনো হাজার হাজার কোটি টাকা আমাদেরকে ঋণ আনতে হয়। বাংলাদেশে এখন একজন নবজাতক যখন জন্মগ্রহণ করে, তাকে এখনো 70,000 টাকা ঋণের বোঝা নিয়ে তাকে জন্মাতে হয়। এদেশের এখনো প্রায় বাজেটের 40% টাকা বিদেশ থেকে ধার করতে হয়। এদেশের এখনো লাল সবুজের পতাকাকে সম্মানিত রাখার জন্য এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে বিদেশে পাড়ি জমাতে হয় চাকরি করার জন্য, বেকারত্ব গোছানোর জন্য। তাহলে আমার স্বাধীনতা, আমার 50 বছরের স্বাধীনতা আমাকে কি দিয়েছে? আমাকে এখন অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই, আমাকে এখন অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারে নাই, সমাজের সাম্য প্রতিষ্ঠা করতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করছি একটি স্বাধীন রাষ্ট্রের বর্ডার ফেরানিকে যখন কাটা তারে ঝুলে থাকতে দেখা হয়, আমাদের তখন বলতে ইচ্ছে করে আমার স্বাধীনতা সেই বর্ডারে কাটা তারে এখনো ঝুলে আছে। প্রিয় ভাইরা আমার, আজকে ভারতের বর্ডার গার্ডের হাতে যখন আমার বাংলাদেশের শত শত বিজিবি কর্মী নিহত হয়, শহীদ হয়, আমাদের তখন বলতে মন চায় স্বাধীনতা এখন অর্থ হয় নাই। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে, বাংলাদেশ এখন একটি আক্ষরিক অর্থে একটি রাষ্ট্র হলেও প্রায়োগিক দিক থেকে বাংলাদেশ এখন একটি রাষ্ট্র হতে পারে নাই। রাষ্ট্র আপনি কখন বলবেন? যখন একটা রাষ্ট্র তার নিজস্ব বোধ বিশ্বাসের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, নিজস্ব সংস্কৃতির আলোকে দেশ পরিচালনা করতে পারে, তখনই তো একটি রাষ্ট্র আক্ষরিক অর্থে রাষ্ট্র নয়, প্রায়োগিক অর্থে রাষ্ট্র হয়। আজকে আমরা কি দেখছি? আমার সংস্কৃতি আজকে ভারত দখল করে নিয়েছে, আমার সংস্কৃতি আজকে আমেরিকা দখল করে নিয়েছে, আমার ভাষা আজকে আমেরিকা ভারত দখল করে নিয়েছে। যে ভাষার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। গোটা বিশ্বে আপনি একটি জাতীয় খুঁজে পাবেন না যারা ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা পুরোটাই সাজানো হয়েছে ইংরেজি ভাষণকে ধারণ করে। আজকে ইউনিভার্সিটি টিচাররা লেকচার দিচ্ছে ইংরেজিতে, আমাকে খাতায় লিখতে হচ্ছে ইংরেজিতে। আজকে আমার দেশের জজরা যখন রায় লিখছে, রায় লেখে ইংরেজিতে। আজকে অফিসিয়াল ভাষাগুলোকে ইংরেজি করে ফেলা হয়েছে। মনে হচ্ছে যেন আমার স্বাধীন দেশে বাংলা ভাষা আজকে পরাধীন, ইংরেজি ভাষা আজকে স্বাধীন। তাই আজকে ভাষা আপনি, তাহলে আমার প্রাপ্তি কোথায়? এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি তো এদেশে ইংরেজিকে এস্টাবলিশ করার জন্য নয়। আমরা আজকে কি দেখছি? আমরা দেখছি এদেশটাকে 200 বছর ব্রিটিশ শাসন করেছে। যেই ব্রিটিশ আমাকে 200 বছর শাসনের নামে শোষণ করেছে, সেই ব্রিটিশের ভাষা দিয়ে এখন আমার দেশ পরিচালিত হবে, এটা আমরা মেনে নিতে পারি না। এটা আমার জাতীয়তাবোধের সাথে সাংঘর্ষিক, এটা আমার বাঙালিয়ানার সাথে সাংঘর্ষিক। যেই ব্রিটিশরা আজকে 200 বছর আমাকে শোষণ করেছে, সেই ব্রিটিশের কোটটাই পরে এদেশের মন্ত্রণালয়গুলো চলতে দেওয়া যায় না। এটা আমার জাতীয়তাবোধের সাথে সাংঘর্ষিক। বরং আমরা বিশ্বাস করি যে এদেশকে ধারণ করতে হয়, এদেশের মাটিকে ধারণ করতে হয়, এদেশের ভাষাকে ধারণ করতে হয়, এদেশের সংস্কৃতি ধারণ করতে হয়। তাহলে আমার আপনার মতো বাঙালিয়ানা পোশাক, পাঞ্জাবি টুপি পরতে হবে। এটাই তো বাঙালিয়ানা, এটাই তো আমার সংস্কৃতি। প্রিয় ভাইরা আমার, সেই দিক থেকে আমরা এখনো প্রায়োগিক দিকে আমরা এখন রাষ্ট্র হতে পারি নাই। সর্বশেষ যে কথাটা, বাংলাদেশে একটা কথা খুব স্টাবলিশড, এদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, যারা আসলে বুদ্ধিজীবী, এরা বুদ্ধিচোর। কারণ হলো এরা নিজের মাথা দিয়ে চিন্তা করে না,
এদেশের অধিকাংশ ইউনিভার্সিটির প্রফেসর, বুদ্ধিজীবী, তারা তাদের মাথা দিয়ে চিন্তা করে না, বরং তারা চিন্তা করে আমেরিকা, পাশ্চাত্য, ব্রিটেনের মাথা দিয়ে। এই জন্য আমরা সচেতন ভাবেই আমরা এদেরকে বুদ্ধিজীবী বলতে পারি না, বরং আমরা এদেরকে বলতে চাই এরা হলো সব বুদ্ধি চোর। এরা একটা কথা এস্টাবলিশ করেছে সমাজের মধ্যে খুব স্ট্রংলি, মুক্তিযুদ্ধ আর ইসলামকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আপনি অবাক হবেন, কেন এটা করেছে জানেন? ওরা ভালো করে জানে যদি ইসলামকে দেশে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় তাহলে তাদের ভারতবাদী রাজনীতি বন্ধ হয়ে যাবে। পাশ্চাত্য থেকে ধার করা যে ডেমোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজমের কবর রচনা হয়ে যাবে। এই জন্য ওরা ইসলামকে হিস্টোরিক্যালি একটা লিগেসি টেনে ইসলাম আর মুক্তিযুদ্ধকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। অথচ আমরা জানি এদেশের যাকে স্বাধীনতার প্রতিকৃত বলা হয়, বঙ্গবন্ধু ভাষণ শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর ভাষণ শেষ করতেন ইনশাআল্লাহ বলে। এদেশের মুক্তিযোদ্ধারা যত চিঠি লিখেছে তার বিবির কাছে, চিঠি শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর চিঠি শেষ করেছে ইনশাআল্লাহ যদি ফিরে আসি আবার দেখা হবে, আর যদি ফিরে না আসি তোমার সাথে আমার সাথে জান্নাতে মোলাকাত হয়ে যাবে। বই খুলে দেখেন, পিনাকি ভট্টাচার্যের বই খুলে দেখেন, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, সেই বই খুলে দেখেন, সেখানেই পেয়ে যাবেন এদেশের মানুষ ইসলামকে ধারণ করে মুক্তিযুদ্ধ করেছিল। বন্ধুরা আমার, ওলামায়ে কেরামকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে এদেশে ঐতিহাসিকভাবে ওলামায়ে কেরামের থেকে দেশটাকে আলাদা করতে চায়। অথচ ইতিহাস কি বলে জানেন? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, সর্বশ্রদ্ধ আলেম আল্লামা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি 1971 সালে তার বিখ্যাত একটা ভাষণ ছিল। তিনি বলেছিলেন পাকিস্তানের সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ কাফের আর মুসলমানের যুদ্ধ নয়, বরং মাজলুম আর জুলুমবাজের যুদ্ধ। তিনি ফতোয়া দিয়েছিলেন পাকিস্তানের সাথে যুদ্ধ করলে এটা হবে মাজলুমের পক্ষে, জুলুমবাজের বিরুদ্ধে যুদ্ধ। এই যে পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম ঐতিহাসিক পটিয়া মাদ্রাসা, 1971 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পটিয়া মাদ্রাসায় আশ্রয় গ্রহণ করেছিলেন। সে সময় পাকিস্তানি সেনাবাহিনীরা পটিয়া মাদ্রাসায় উড়োজাহাজ যোগে, এয়ার যোগে বোম বাস্টিং করে তৎকালীন পটিয়া মাদ্রাসার অনেক মুহাদ্দিসকে হত্যা করেছেন, ছাত্রকে হত্যা করেছেন, শহীদ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কারি দানেশ এবং কারি জাবের রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস আমাদের জানতে হবে। এরপর আপনি যান আমাদের চরমনাই মাদ্রাসা, আজকে মুক্তিযুদ্ধ নামী এক বুইপো সংগঠন, আমাদের সাথে আদর্শিক পরাজয় হওয়ার পরেই ওরা আমাদেরকে মুক্তিযুদ্ধ ধোয়া তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পথকে রুদ্ধ করতে চায়। আমরা বলতে চাই না, তোমাদের সেটা পারবে না। কারণ কি? কারণ হলো এদেশের মুক্তিযুদ্ধরা সাক্ষী। সেক্টর কমান্ডার, 2 নং সেক্টরের কমান্ডার কামরুল ইসলামের বই খুলে দেখেন, জনযুদ্ধের মুক্তিযুদ্ধ স্পষ্ট লেখা আছে। চরমনায় জামিয়া রশিদিয়া মাদ্রাসা ছিল, তৎকালীন মুক্তিযোদ্ধাদের জন্য নোংরখানা, খানাফেনা হতো। সেখানে মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় গ্রহণ করত। ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে এসে বয়ান নিত, পরামর্শ করত। আজকে সেই স্থানীয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসাক রহমতুল্লাহ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রমাণ করতে চান। কারণ কি? কারণ হলো ওরা জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যত অগ্রগতির দিকে যাবে তত বেশি ওদের রাজনৈতিক ভাতবাজি বন্ধ হয়ে যাবে। আমরা কি বলি জানেন? না, তোমরা পারবে না। কারণ হলো এদেশের মাটি সাক্ষী, বাতাস সাক্ষী, মুক্তিযোদ্ধারা সাক্ষী। পাতা খুলে দেখেন, আনিসুল হকের মায়ের একটা উপন্যাস আমার মা, সেই বইতে স্পষ্ট বলা হয়েছে আমার ভাই যুদ্ধে গিয়েছে, আমার ভাই যুদ্ধে গিয়েছে, আমার মা আমার ভাইকে যুদ্ধে পাঠিয়েছে একমাত্র জুরাইনের বড় পীর রহমতুল্লাহের নির্দেশ। আপনি ইতিহাস করে দেখেন, বাংলাদেশের তৎকালীন সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি ছিলেন
আল্লামা আমিনুল এহসান রহমতুল্লাহ আলাইহি, তিনি তাকে যখন ধরে পাকিস্তান কারাগারে নিয়ে যাওয়া হয়, সেই পাকিস্তানের কারাগারে তাকে শহীদ করে তার পেটের মধ্যে পাকিস্তানের পতাকাকে গাড়ি দেওয়া হয়েছিল। তারপরও আপনি বলবেন এদের সময়কার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল? এরপর আপনি যান তৎকালীন ময়মনসিংহের সবচেয়ে বড় বিখ্যাত আলেম, তিনি যখন আল্লামা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা এখন ফরজ হয়ে গেছে, এই ফতোয়ার কারণে তৎকালীন পাকিস্তানি সরকার তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পরে বাইতুল মোকাররমের প্রথম খতিব হয়েছেন আল্লামা আমিনুল হক এহসান রহমতুল্লাহ আলাইহি। তারপর যে আপনি বলেন মুক্তিযুদ্ধ আর ইসলাম ভিন্ন, মুক্ত আর ইসলাম এক অভিন্ন নয়, আমরা বলবো আপনি ভাওতাবাজ, আপনি বাটপার, আপনি ইসলামের এই যে অগ্রযাত্রাকে আপনি রুখে দিতে চান। বরং ইসলাম আর মুক্তিযুদ্ধকে আপনি মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশটাকে আপনি রাশিয়ার চীনের সমাজতন্ত্র কায়েম করতে চান। অথচ এদেশের মানুষকে জানতে হবে, আপনাদেরকে জানতে হবে, দেশের মানুষের কাছে কাছে গিয়ে বলতে হবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে 71 থেকে 75 পর্যন্ত এই 4 বছর আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে জাসদ। 1971 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকে হত্যা করেছে প্রায় 40,000। এই জাসদের নেতা ইনু বলেছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ট্যাঙ্কে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করেছেন, সেই ছবি তো এখনো পত্রিকার পাতা দেখা যায়। রাইট অর রং? এরপর মতিয়া চৌধুরী স্পষ্ট ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে তারা ডুগডুগি বাজাবে। আজকে তারাই আওয়ামী লীগের খুব বেশি প্রিয় হয়ে গেছে, আর ভাস্কর্য ইস্যুতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করে দিতে চায়। আমরা আপনাদের ভাতবাজি বুঝি, জানি আপনাদের এই কটু কৌশল কখনো সাকসেস হবে না। আপনারাই তো বলেছিলেন 1975 সালে বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে কেন বঙ্গবন্ধুর দাফন করার জন্য লোক খুঁজে পাওয়া যায়নি, এর পেছনে জাসদ দায়ী। বাম নেতারা কথা বলতে সাবধানে বলতে হবে, ভেবেচিন্তে বলতে হবে, মনে রাখতে হবে এদেশের ইসলাম, এদেশের মাটি মানুষের হৃদয়ে স্তবিত হয়ে গেছে, চাইলেই তো এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমাদের ইতিহাস জানতে হবে, বুঝতে হবে, দেশটাকে ধারণ করতে হবে। আমরা বিশ্বাস করি সবার আগে দেশের স্বার্থে, মাটির স্বার্থে, মানুষের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমরা আমাদের বুকের তাজা দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। যারা বলে যতদিন আমাদের হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ, আমরা বলি না, যতদিন তোমাদের হাতে দেশ ধ্বংস হবে বাংলাদেশ, যেদিন ঈশার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।